মায়ানমার এবং থাইল্যান্ডে পরপর দুটি ভূমিকম্প হয়ে গেল। তার ফলে কিন্তু যে ভয়াবহ আকার ধারণ করছে, বীভৎসভাবে সেখানে বিল্ডিংগুলো ভেঙে পড়ছে পরপর দেখা গেছে। এবং তার সাথে যত বিল্ডিংয়ের উপরে সুইমিং পুলগুলো ছিল, সুইমিং পুলের উপরে জল সব কিন্তু নিচের দিকে ঝরে পড়ছে ঝর্নার মতো করে এবং দুলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মানুষ বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছে। বীভৎসভাবে মানুষের মধ্যে একটা ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে বসে পড়ছে, অনেকে দৌড়দৌড়ি করছে, ঘন অন্ধকার হয়ে গেছে। অনেকের বাড়িঘর হয়তো শেষ হয়ে গেছে, অনেকে মারা গেছে। এরকমই কলকাতাতেও কিন্তু আমাদের আশেপাশে ভূমিকম্প হয়েছে, হালকা করে হয়েছে এখন এবারে, কিন্তু প্রতি বারেই কিন্তু ভূমিকম্প বাড়ছে। প্রায় এখন 39 থেকে 40 ডিগ্রি মায়ানমারে এবং কলকাতাতে প্রায় 39 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। প্রতিবারই সিজন চেঞ্জ হচ্ছে। সিজন চেঞ্জের শুরু থেকেই কিন্তু যখন শীতকাল ছিল, শীত থেকে যখন গরমের দিকে আসছে, বারেই কিন্তু দেখতে 3-4 বার ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প কিন্তু ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা আছে। 15-20 দিন আগেই শুনেছিলাম যে একটা ভয়ানক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আগে প্রেডিকশান করা যেত না, এখন সেটা ভূবিজ্ঞানী সুজীব কর উনি কিন্তু বলেই দিয়েছিলেন যে এরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এত কিছুভাবে এগিয়ে গেছি, কিন্তু আমাদের সামান্য পিঁপড়ে তারা বুঝতে পারে, বাদুড় খুব তাড়াতাড়ি বুঝতে পারে, তারা খুব ছটপট করে। তার সাথে সাথে কচ্ছপগুলো কিন্তু ভেসে ওঠে। প্রাণীরা কিন্তু তাড়াতাড়ি, কিন্তু তারা কিন্তু এত হয়তো ডেভেলপ করেনি এত বছর ধরে, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে। মানুষ অনেক ডেভেলপ করেছে, তাই আজকে ভূমিকম্পর মাত্রা কিন্তু বাড়লেও অনেক কিছু জানা সত্ত্বেও কিন্তু বুঝতে পারে না। এখন আস্তে আস্তে বুঝতে পারছে, এখন অনেক কিছু আবিষ্কার করার ফলে হয়েছে কিছুটা। তার ফলে এবার আমাদের যে সকল আশেপাশে বিল্ডিংগুলো উঠছে, সেই বিল্ডিংয়ে কিন্তু ভয়ানকভাবে এত পরিবেশের উপর চাপ পড়ছে। আর কয়েকদিন আগেই শুনলাম যে আমাদেরই আশেপাশে অনেক জায়গায়, আপনাদের ওখানেও হতে পারে, সেখানে কিন্তু যে সকল বাড়িঘরগুলো রয়েছে এবং তাদের সাথে জমি জায়গা আছে, তাদেরই বোনেরা আর কি, বোনেরা তাদের জমি ছিল অনেকটাই, প্রায় 10 থেকে 12 কাঠা মতো জমি ছিল। সেখানে তাদের যেখানে বিবাহ হয়ে গেছে সেখানে বাড়িঘর রয়েছে, রীতিমতো রয়েছে। যেহেতু এটা বাবার সম্পত্তি, সেটা ওনারা ভাগ করেছেন। তা ভাই কিছুটা পেয়েছিলেন তাদের মধ্যে। তা ভাই বলেছিল যে জমিটাতে গাছপালাগুলো থাক, আর আমরা এখানে সবাই মিলে একসাথে থাকবো। তা বোনেরা বলছে না, আমরা ওসবের মধ্যে থাকতে চাই না, আমাদের জায়গা আমাদেরকে ভাগ করে দেওয়া হোক। ভাগ করে দিয়েছে, খুবই ভালো কথা। কিন্তু তারপরে প্রোমোটাররা, বিশেষ করে প্রোমোটাররা তো সারাদিন ধরে প্রত্যেককে জ্বালাতন করে, একে অপরকে প্রতিদিন কোনো না কোনো বোনের বাড়ি, কোনো না কোনো ভাইয়ের বাড়ি, যাদের নামে জমি আছে তাদের সর্বত্র সবার বাড়িতে এসে রোজ বলতে থাকে যে দিন দিন। এরকম যদি প্রতিদিন করতে থাকে, যে দিতে চায় না সেও কিন্তু পরে সই করে দিচ্ছে বা রাজি হয়ে যাচ্ছে বারে বলার ফলে যে এত টাকা পাবেন, অত টাকা পাবেন। প্রোমোটাররা সেইভাবে জানে না প্রকৃতিকে কীভাবে বাঁচাতে হয়, প্রকৃতি সম্বন্ধে আইডিয়া নেই যে এত চাপ প্রতিদিন, এত প্রত্যেকের টাকার দরকার। যার 10 লাখ রয়েছে, 20 লাখ রয়েছে, রীতিমতো আগামী 5-7 বছর ভালো মতো চলে যেতে পারে। কিন্তু তারপরেও ভাবছে না, এখনও তো 20 বছর রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। সেই বোনেরা তো জমিগুলো দিয়ে দিল। সেই জমিতে কিন্তু রীতিমতোভাবে 12 থেকে 14টা নারকেল গাছ ছিল, সুপারি গাছ ছিল, তারপরে কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, আরও বিভিন্ন ধরনের গাছ ছিল। সেই গাছগুলো থেকে প্রতিদিন কিন্তু, প্রতিদিন না হলেও মাসে অন্তত, নারকেল গাছ থেকে মাসে অন্তত 1000-2000 টাকা, 3000 টাকার বেশি ইনকাম হয় প্রতি মাসে। কারণ একটা ডাব এই মুহূর্তে 70 টাকা, 80 টাকা, 60 টাকা, 50 টাকার উপরে বিক্রি হচ্ছে এই গরমে, প্রচণ্ড গরমে। কিন্তু যেহেতু এখন ডাবের চাহিদা বেড়েছে, গাছ থাকলে কিন্তু ভয়ানকভাবে প্রকৃতিকে শান্ত রাখে, প্রকৃতি ঠান্ডা থাকে। যেভাবে আমরা তরি তরকারিকে ফ্রিজের মধ্যে রাখি, সেই তরি তরকারিটা প্রায় বা সবজিগুলো বেশ কয়েকদিন ভালোই থাকে, 10 দিন 5 দিন ভালোই থাকে। প্রকৃতিকে যদি আমরা না বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এরকমভাবে ভয়ানকভাবে কিন্তু প্রচণ্ড চাপ পড়বে। সেই জন্য অতগুলো গাছ থেকে যে ইনকাম হচ্ছে, সেটা কিন্তু মানুষের ভালো লাগছে না। তারা ভাই বলেছিল যে গাছগুলোকে রেখে দে, কিন্তু এরকমভাবে মানুষ যে ভালো চাইছে তার কথা কেউই শুনছে না। মানুষ জানা সত্ত্বেও একই ভুল করে চলেছে। সোনার ডিম সে
একটা একটা করে দিচ্ছিল, কিন্তু সে একসাথে অনেক ডিম নেওয়ার ক্ষেত্রে বা পাওয়ার জন্য সে লোভের বশে সে হাঁসটাকেই পুরো মেরে ফেলে সব ডিম নিতে চেয়েছিল। সেই জন্য সে হাঁসটা তো মারা গেল। সেরকমভাবেই আমাদেরই প্রকৃতি প্রতিদিন আমাদের গাছপালা থেকে যে সকল উপাদানগুলো দিচ্ছে সেটা আমাদের একেবারেই ভালো লাগছে না। যে ডাব বলুন, আম বলুন, জাম বলুন, কাঁঠাল বলুন, সেই জন্য আমরা সবাইকে মেরে ফেলতে চাইছি। মেরে ফেলে আমরা চাইছি অনেকটা সোনার ডিম পেয়ে যাব ওই বিল্ডিং তৈরি করার মতো করে। তার ফলে কী হচ্ছে, প্রকৃতিকে প্রতিদিন গাছগুলোকে কেটে দিচ্ছে। পুকুরে যতগুলো এলাকায় ধরুন 4-5 কিলোমিটারের মধ্যে যদি 10টা পুকুর থাকে, কিছু পুকুরে তো জল নেই, কিছু পুকুরে জল শুকিয়ে গেছে, আর যে পুকুরে জল আছে সেই পুকুর থেকে আবার জলগুলো নিয়ে কেউ বিল্ডিং বানাচ্ছে, নয় কেউ কল তৈরি করছে, সেখানেও জল শুকিয়ে যাচ্ছে এবং তার সাথে প্লাস্টিক পড়ছে, আবর্জনা পড়ছে। বন্ধ করে দিয়ে কখন বিল্ডিং উঠবে, আপনাদের আশেপাশে দেখবেন সেসব জায়গায় বিল্ডিং অলরেডি হয়তো উঠতে শুরুও করে দিয়েছে। পঞ্চায়েত প্রশাসন, রাজ্যের এবং দেশের প্রত্যেকটা যে প্রশাসনের মানুষ রয়েছে, কেন্দ্রে যারা রয়েছে, প্রত্যেকে প্রচণ্ডভাবে সজাগ হতে হবে, মানুষকে তার সাথেও সজাগ হতে হবে। এবং প্রত্যেক এলাকায় বা কর্পোরেশন এলাকাতে, পঞ্চায়েত এলাকাতে যদি মাইকিং করে যদি না বলা হয়, যে এলাকায় জমি আছে, গাছপালা আছে, সেই যে এলাকায় জমি বিক্রির আগে বা বিক্রির আগেই বিশেষ করে, বা গাছ কাটার আগে অবশ্যই পঞ্চায়েতকে জানাতে হবে বা পৌরসভাকে জানাতে হবে, প্রশাসনকে জানাতে হবে। এবং নির্দিষ্ট ফোন নাম্বার নির্দিষ্টভাবে প্রতি 10 থেকে 20 দিন অন্তত দিনে একবার মাইকিং করে বলে জানিয়ে দেওয়া উচিত সকল মানুষকে যে গাছ কাটা যাবে না। যেভাবে ভূমিকম্প প্রবলভাবে বাড়ছে, প্রবলভাবে আরও বাড়বে, যেভাবে ভয়ানকভাবে মানুষ দেখতে পাচ্ছেন, যেভাবে মায়ানমার এবং থাইল্যান্ডে এবং কলকাতাতেও অনেক জায়গায় ভূমিকম্পের মাত্রা দেখা গেছে, এইগুলো দেখে কিন্তু মানুষের অনেকেই ভয় পেতে পারে। ভয় আশঙ্কা আরও বাড়ছে প্রতিদিনই আপনাদের এলাকাতে অনেকেই দেখবেন কোনো জায়গায় গাছের পাতা পড়ছে বা গাছের ডালের কোনো অংশ বেরিয়ে গেছে, সেই নিয়ে কিন্তু প্রতিটা পাড়াতে ঝগড়া হচ্ছে। প্রতিবারই কিন্তু প্রশাসনকে এই নিয়ে সচেতন যদি না হয়, কিন্তু ভয়ানক পরিস্থিতি পাড়ায় পাড়ায় খবরগুলো আমরা বারে বারে দিচ্ছি। অবশ্যই প্রত্যেককে সজাগ করুন, নয়তো কিন্তু আগামী দিনে ভয়ানক পরিস্থিতি আবার তৈরি হয়, অলরেডি শুরু হয়ে গেছে, আর কখনোই করা যাবে না, কারণ সামনে আরও গরম বাড়ছে। রাস্তাঘাটে আশেপাশে যেসব জায়গায় নতুন করে রাস্তা হচ্ছে, সেখানে কিন্তু বড় বড় গাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো কাটা হতে পারে, অনেক জায়গায় নাম্বারিং পড়ে যেতে পারে। সেগুলোর দিকেও কিন্তু প্রশাসনকে এবং আরও সমাজ কল্যাণমূলক যে সকল মানুষ আছে তাদেরকেও কিন্তু আরও সচেতন হতে হবে। ভয়ানকভাবে নয়তো নাড়া দিতে পারে কলকাতা এবং তার আশেপাশে অনেক জায়গাতে এরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনাদের বাড়িতে কোনো ব্যক্তি যদি ঘুরতে আসে, সে আপনার নিজের কাছের লোক হোক, সে যদি 2 দিন 4 দিন বা 6 দিন তার বেশি থাকে, দেখবেন 10 থেকে 20 দিন যখন হয়ে যাবে, তখন কিন্তু সেই আত্মীয় স্বজনই নিজের মনে মনে ভাববে যে কখন বাড়ি যাবে। দেখবেন মনে মনে একটা হয়তো 100%-এর মধ্যে দেখবেন 90% বা 95% মানুষই চাইবে যে চলে যাক, হয়তো 10% বলে থেকে যাক, নিজের স্বার্থে বা কোনো কিছু হয়তো তার জন্য রেখে দিতে পারে। সেই জন্য সব জায়গায় একটা পার্সেন্টেজে ভাগাভাগি থাকেই। তা সেই ক্ষেত্রে যেহেতু অনেক মানুষ তার নিজের আত্মীয়, সে মাসি পিসি বা যাই হোক, যে আপনার মামা বাড়ি হোক, যেখানেই থাকুন না কেন, 2 দিন 3 দিন ঠিক আছে, 5 দিন ঠিক আছে, তারপরে যখন আস্তে আস্তে আরও দিনটা বাড়তে থাকে, তখন কিন্তু একটা পরিস্থিতি যেন অন্যরকম হয়। সে বয়সের একটা ভিত্তিক্ষেত্রেও হতে পারে, তার কত বয়স হতে পারে। এবার তার সাথে যদি 2-4 জন যদি আরও বেশি করে আসে, একজন আসলেও তো একরকম, যদি 2-4 জন বা 5 জন মিলে যদি থাকে, তার পরিবারের ওপরে যিনি সঞ্চয় করেন তার উপর একটা চাপ পড়ছে। তার বাড়িতে যত রকম জিনিস আছে, গুডসগুলো আছে, ইলেকট্রনিক্স থেকে শুরু করে বা খাবার দাবার বা জল, প্রতিটা জিনিসের ওপরই কিন্তু আপনার উপর চাপ পড়ছেই। যে বাড়ির ফ্যামিলি মেম্বার আছে তার উপর চাপ পড়ছে, যে রান্না বান্না করছে তার ক্ষেত্রেও কিন্তু চাপ পড়ছে। সেরকমই আমাদের দেশে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গার মানুষ আমাদের দেশে হয়তো থাকছে। অনেকে ভাবছে আমার বাড়িতে তো থাকছে না, আমার পাশে থাকছে, সে তো টাকা দিয়ে হয়তো খাচ্ছে, সে হয়তো ইনকাম করছে, বা সে হয়তো নিজের অন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে হোক বা কারোর বাড়িতে ভাড়া নিয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু ভাবছেন যে এটা তো তার তো কোনো ক্ষতি হচ্ছে না, বা আশেপাশে কেউ হয়তো সে ভালো হতে পারে, অনেক রকমভাবে উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে। সেই জন্য দেশের স্বার্থে একমাত্র যেভাবে আমেরিকাতে যেমন দেখেছেন যে তাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু বাইরে বের করে দিয়েছে, শিকল বেঁধে দিয়েছে, যেটা হয়তো দেখতে খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, যে কোনো প্রত্যেকটা দেশে আমেরিকার মানুষকে পাঠিয়ে দিয়েছে প্লেনে করে আবার
সেরকমভাবে যদি আপনি যদি এখন থেকে সজাগ না হন, দেশের বাইরের মানুষকে যদি রাখতে দেন, আপনার এলাকার জল কিন্তু শেষ হচ্ছে মাটির তলা থেকে, আপনার এলাকার খাবার শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আপনার জমিতে সে কিন্তু দুর্গন্ধ করছে, প্রতিটা জায়গা কিন্তু ব্লক করছে, রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বাড়ছে, পলিউশন বাড়ছে, হর্নের আওয়াজ প্রতিনিয়ত বাড়ছে। জাপানে দেখুন যেভাবে তারা নিজেদেরকে তৈরি করেছে, যে হিরোশিমা নাগাসাকি ধ্বংসের পরে প্রায় 4 থেকে 5 বছরের মধ্যে নিজেদেরকে এত সুন্দরভাবে রিকভারি করেছে যে আজকে আপনি ভাবতে পারবেন যে সেখানে প্রতিটা মানুষ তারা সচেতন, তারা কথা কম বলছে, কাজ বেশি করে এবং সবাইকে সম্মান করে। এবং সেখানে দেখুন চোর ডাকাত এখনও পর্যন্ত সেরকমভাবে আমরা শুনিনি যে এরকম খুব মারপিট হচ্ছে বা ভোটের জন্য মারপিট হচ্ছে, বোম পড়ছে। তারা কিন্তু নিজেদেরকে তৈরি করে নিয়েছে আগামী 20-25 থেকে এখন যে 75 বছর হয়ে গেল দেখতে দেখতে, তারা কিন্তু এতটাই ডেভেলপ করেছে এবং যাতায়াত ব্যবস্থা এত সুন্দর করেছে, বুলেট ট্রেন সেখান থেকে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি। সেই সব জায়গায় বা সেই সব দেশের কথা আমরা যদি আরও কল্পনা করি, আমাদের দেশ কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু পিছিয়ে পড়ছে, আপনাদের দেশের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। আর যারা প্রমোটার আছে বা আপনাদের দেশে যারা প্রত্যেকটা দেশে যখন মানুষ আছে আমাদের দেশে, তারাও কিন্তু ওইভাবেই মানুষ হচ্ছে যে সাউন্ড শুনে শুনে, হর্ন শুনে শুনে, তাদের পরিবেশের রাত্রে বা দিনে বক্সের আওয়াজ, মাইকের আওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সেটা কিন্তু মানুষকে যদি না পাল্টায়, পরিবেশের উপর ভয়ানকভাবে পরিস্থিতি একটা চাপ পড়ছে, প্রতিদিন মানুষ কিন্তু পিছিয়ে পড়ছে। সেই জন্য দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আগামী দিনে যাতে আপনার পরিবেশ সুস্থ থাকে, তার জন্য কিন্তু আপনাকে যত বাইরের মানুষগুলো আছে, অবশ্যই ভোট নিয়ে আপনি জিতে গেলেন, এবার ভূমিকম্প হলো, যদি আপনার বিল্ডিং ভেঙে পড়ে যায় তখন কী হবে, বা ব্রিজগুলো যদি ভেঙে পড়ে যায় তখন পরিস্থিতি আরও ভয়ানক হবে। কার জন্য হচ্ছে তখন কিন্তু বুঝতে পারবে না। পরিস্থিতি একদিনে তৈরি হয়নি, পরিস্থিতি 50 বছর 40 বছর ধরে তৈরি হচ্ছে, 60 বছর ধরে তৈরি হচ্ছে, 100 বছর ধরে তৈরি হচ্ছে। আপনি যদি প্রাধান্য দেন, আপনি যদি কোনো রকম ভয়ানকভাবে, আপনি সবথেকে ওপরে আছেন, যার কথা সবাই শুনছে, মানছে, আপনাকে টিভিতে দেখাচ্ছে বা আপনি পেপারে আসছেন, তার কথাই কিন্তু সবাই সম্মান করবে বা দেখবে। সেই জন্য ওপরের মহলে যারা আছে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে প্রকৃতিকে বাঁচানোর জন্য, যে কতটা পরিমাণ প্লাস্টিক আমাদের এলাকায় ব্যবহার হচ্ছে বা গাছপালা কাটা হচ্ছে বা জমি জায়গা, পুকুর, নদী, নালা বা পলিউশন, বা কীভাবে আমাদের আশেপাশে যে সকল হর্নগুলো বাজছে, কতটা গাড়ি চলবে, কতটা ধোঁয়া, কতটা ইঞ্জিন ভ্যান আমাদের আশেপাশে দিয়ে চলছে, তার আওয়াজ, তার পলিউশন, এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের স্কুল আশেপাশে তৈরি হচ্ছে, কোথায় রাস্তায় বাম্পার তৈরি হচ্ছে, তার ভয়ানক যে গাড়ির যে দাপট, সেই বাম্পারের প্রতি যাওয়ার ফলে অনেক বাড়ি কিন্তু ওই ভাইব্রেশনে দুর্বল হচ্ছে, ভয়ানকভাবে কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে। তার সাথে সাথে মেট্রো রেল বা বিভিন্ন রকম রেলপথ, সড়কপথ মাটির তলা দিয়ে তৈরি করা হচ্ছে, ওপর দিয়ে ব্রিজ তৈরি করে, তার ফলেও কিন্তু কলকাতাকে ভয়ানকভাবে পরিস্থিতি খারাপ করেছে এবং ভারতবর্ষে অনেক জায়গাতেও হতে পারে এরকম, সারা দেশেই কিন্তু এর প্রভাব পড়তে পারে। মাটির 10,000 কিলোমিটার নিচে যখন ভূমিকম্প হচ্ছে তখন কিন্তু সে বুঝতে পারছে না কোন দিকে ভূমিকম্পটা হবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, সেটা নেপাল হতে পারে, ভুটান হতে পারে, মায়ানমার হতে পারে, থাইল্যান্ড হতে পারে, এবং ভারতবর্ষ হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, কলকাতা হতে পারে, বাংলাদেশ হতে পারে। প্রবল ভয়ঙ্কর ভূমিকম্প প্রতিদিনই হয়ে চলেছে। যারা ভাবছেন যে আমাদের কোনো রকম অসুবিধা হবে না, যারা এসি নিয়েছে এই গরমে, তারাও কিন্তু ভাবছে যে গরম পরে পড়ুক, অনেকগুলো এসি আরও লাগিয়ে নিতে পারবো। কিন্তু যেখানে আমরা দেখলাম মায়ানমারে যেভাবে ভয়ানকভাবে ভেঙে পড়ছে, তাদের বাড়িতেও কিন্তু ছিল ভয়ানকভাবে। যখন পরিবেশ গরম হয়ে যাবে, সব বিল্ডিং যদি এরকমভাবে দুলে যায় বা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা প্রবল ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হতে পারে। সেই জন্য আগে থাকতে সবসময় প্রিপারেশান নিতে হবে, কত গাছকে রাখতে হবে, মাটির তলা যাতে জল যায় সেদিকে ব্যবস্থা রাখতে হবে, নর্দমার তলা যাতে কংক্রিট না থাকে, বাড়িঘরের আশেপাশে যাতে মাটি থাকে, মাটির তলা যাতে জল যায়। বেশি করে কলকারখানা তৈরি করা আর যাবে না, সেটা কিন্তু ভয়ানকভাবে এবং পরিবেশের ওপর ভয়ানক একটা প্রভাব সৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটের আশেপাশে প্রতিটা জায়গায় গাছপালাকে বাঁচানোর চেষ্টা করুন, রক্ষা করার চেষ্টা করুন। নয়তো কিন্তু আপনার পরিবেশ যদি গরম হয়ে যায়, তাহলে কিন্তু যখন তখন 2 থেকে 3 মিনিটও লাগবে না, বাড়ি কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, বিল্ডিং থেকে যাচ্ছে। যেহেতু কলকাতায় অনেক রকম বিল্ডিং তৈরি হয়েছে নতুন করে, এবং তার সাথে সাথে গ্রামের মধ্যে অনেক বিল্ডিং তৈরি হতে শুরু করেছে। গ্রামকে বাঁচানোর জন্য প্রশাসনকে অবশ্যই এগিয়ে আসতে হবে, কারণ প্রমোটাররা কয়েক হাজার বা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে তারা ইনভেস্ট করছে শুধু উপার্জনের জন্য।
কেউ ভাবছে না, সচেতন করানোর জন্য কেউ নেই। সেই জন্য প্রশাসনে যারা উপরে আছেন তারাই একমাত্র সজাগ হতে পারেন। সজাগ যদি না হয় কেউ কিন্তু এই বললেও করবে না। সেই জন্য প্রশাসনের যারা শ্রেষ্ঠ তারাই একমাত্র বাঁচাতে পারে, সে ভালো লোক হোক আর খারাপ হোক। শুধু একমাত্র দেশের স্বার্থে, ভোটের স্বার্থে নয়, দেশকে যদি বাঁচাতে পারেন তাহলে আগামী দিনে আপনি যত টাকাই রোজগার করুন সব টাকাই থেকে যেতে পারে। আর যদি আপনার ভূমি যদি নড়ে যায়, আপনার বিল্ডিং যদি ভেঙে পড়ে যায় তখন কিন্তু, বা ব্রিজ ভেঙে পড়ে যায় তখন কিন্তু সেই দামি গাড়ি থেকেও আপনাকে মৃত্যু হতে পারে, বা আপনার বাড়ি ভেঙে গেলে কিন্তু মৃত্যু হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে, যে কোনো প্রান্তে হতে পারে। সেই জন্য গ্রামের প্রতিটা জায়গাতে বা শহরের প্রতি জায়গাতে গাছপালা, পুকুর, নদী, নালা এবং তার সাথে কে কতটা কংক্রিট করছে সেদিকে সজাগ হতেই হবে। এবং এই গরমে কারা কারা গাছ কাটছে, বিশেষ করে যারা গাছ কাটার লোককে খবর দেয় সেই সব এলাকায় কিন্তু খবর দিতে হবে, এবং সাধারণ মানুষও গাছ কেটে ফেলে। সেই জন্য আপনার আশেপাশের এলাকাতে মাইকিং করতেই হবে 10 থেকে 15 দিন অন্তর, কারণ গ্রামের মধ্যে অনেক পাড়ায় পাড়ায় কে গাছ কাটছে, কে কতটা বাড়ি বানাচ্ছে, কে পুকুর বুঝিয়ে দিচ্ছে সবসময় খবর সে রাখতে পারছে না। সেই জন্য প্রতিটা গাছকে কাটার আগে অবশ্যই আপনাদের আশেপাশের এলাকাতে ফোন নাম্বার আপনি দিয়ে যান, সেখানে যারা ফোন করে জানিয়ে দিতে পারে। সেইভাবে সচেতন না করে তুললে তাহলে আগামী দিনে এরকম ভয়ানক থেকে ভয়ানকতারও একটা, সেই জন্য ভোট যাতে ভোটের স্বার্থে নয়, মানুষ বেরিয়ে যাক। মানুষ যদি আপনার দেশে বা আপনার রাজ্যে যদি ভরে যায় তাহলে এরকম পরিস্থিতি ভয়ানকভাবে চাপ সৃষ্টি করে। একটা পাত্রের মধ্যে আপনি অতিরিক্ত যদি চাপ দেন সেই পাত্র কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য পরিমাণ বা তার ভারসাম্যকে বজায় রাখতে হবে। একটা দাঁড়িপাল্লার মতো, আপনি যদি একটা জায়গায় 1 কিলো একটা বাটখা রেখেছেন, উল্টো দিকে যদি আপনার খাদ্যদ্রব্য যদি বেশি পরিমাণে হয় সেদিকে কিন্তু দুলে যেতে পারে বা ডাউন হয়ে যায়। ঠিক সেরকমই আপনার পরিস্থিতি আপনার গ্রামে প্রতিটা জায়গাতেই একটি দাঁড়িপাল্লার মতোই। কিন্তু আপনার একদিকে পাহাড় কেটে নিয়ে এসে আপনি বিল্ডিং বানাচ্ছেন, ছাদ বানাচ্ছেন কংক্রিটের, বা আপনার টাইলস বসাচ্ছেন, আপনি মেঝে করছেন, সেখানে কিন্তু ভারসাম্য টালমাটাল হতে পারে। তার ফলেও কিন্তু প্রতিদিন কিন্তু এর কারণে হতে পারে। বারেই বলতো যে রাখাল যে পালে বাঘ পড়েছে বলে, কিন্তু সত্যি দিনকে বাঘ পড়েছিল সেদিনকে কিন্তু কেউ আসেনি। সেরকমভাবেই বা আপনি আর একটা কথা বলতে পারেন যে সৌরভ সচিনরাও কিন্তু 4-6 অবশ্যই মারতে পারে, তারাও জেতাতে পারে, কিন্তু তারা হয়তো ম্যাচটা জিততেও পারে, হারতেও পারে, 100 করে হয়তো নাও জিততে পারে, এরমও হতে পারে। এমনকি হয়তো দেখবেন ওয়ার্ল্ড কাপ হয়তো নাও জিততে পারে, 100 করেছে, অনেকগুলো ম্যাচ জিতে ফেলেছে, তারপরেও কিন্তু হেরে গেছে। সেইভাবেই কিন্তু এই উদাহরণগুলো দেওয়া হচ্ছে এই কারণের জন্য যে আপনি যতই ভালোভাবে থাকুন না কেন, আপনি যদি সতর্ক না হন তাহলে ফাইনালেও আপনার হার হতে পারে, 100 করলেও আপনি হেরে যেতে পারেন, অনেকগুলো ম্যাচ জেতার পরেও আপনি হেরে যেতে পারেন। সেই জন্য সবসময় আপনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে। যারা বাইরের মানুষ আছে বা আপনার যেসব এলাকায় দুরন্ত বাচ্চা আছে তাদেরকে যেমন শাস্তি দেন, তাদের যদি শাস্তি না দেন বা আপনি যদি জেলে না রাখেন তাহলে কিন্তু এরকম ভয়ানক থেকে ভয়ানকতর দিন আগামী দিনে আসবেই। সেই জন্য ভূমিকম্প আসবে, বন্যা আসবে, খরা আসবে, প্রচণ্ড গরম বাড়বে, এবং তার ফলে ভয়ানক পরিস্থিতি মায়ানমার এবং থাইল্যান্ডে এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে হয়েছে, সবাই দেখেছে। ভয়ানক তাদের পরিস্থিতি হয়েছে, কেউ হয়তো ঘর ছাড়া হয়েছে, অনেকে মারা গেছে। আরও হয়তো কয়েকদিন পরে যদি এরকম ভয়ানক দিন আসে, বিশেষ করে সকালের দিকে দেখবেন হয় সাধারণত ভূমিকম্পগুলো সাধারণত হয় সকাল 5:30 থেকে দুপুর 2-2:30টার মধ্যেই কিন্তু বেশিরভাগই ভূমিকম্পগুলো হয়ে থাকছে আজকাল, আমরা দেখে আসছি এতদিন ধরে। সেই জন্য ভয়ানক একটা দিন আসছে, আপনাদেরকে প্রত্যেকেই সচেতন হতে হবে আগামী দিনে যাতে আপনার এলাকা ভালো থাকে। সেই জন্য এখন থেকে যতগুলো গাছ আছে বা আপনার আশেপাশে পুকুর নদী নালা আছে সেই দিকে সচেতন হতে হবে। নয়তো আপনি যে পুকুর ছিল মাটিতে এখন হয়ে গেছে বিল্ডিংয়ের ওপরে, তার ফলে কানেকশান কিন্তু সব ভেঙে গেছে। কানেকশানগুলোকে আপনার তৈরি করতে হয়। আপনাদের আশেপাশে দেখুন ভয়ানকভাবে পুকুরগুলোকে বুঝিয়ে সেখানে কিন্তু বিল্ডিং উঠছে, কেউ কোনো কথা বলছে না। প্রশাসন যদি কোনো কথা না বলে, কোনো কথা যদি না বলতে থাকে, তাহলে কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু শিখছে যে পুকুরকে কী করে বুঝিয়ে বিল্ডিং করতে হয়, গাছকে কেটে কী করে বিল্ডিং করতে হয়, তারা কিন্তু সেই সবই শিখছে, ভুলগুলো শিখছে। তার ফলে আগামী দিনে যে আপনি ভাবছেন যে আমার স্টুডেন্টরা ভালো হচ্ছে, আগামী দিনের প্রজন্ম বা 10-15 বছর পরে যে প্রজন্ম আসবে তারা কিন্তু সবাই ভালো হবে, কিন্তু যে জিনিসগুলো দেখে দেখে তারা বড় হলো, মারপিট করে দাঙ্গা করে হয়তো ভোট হচ্ছে, বিভিন্ন রকমভাবে মানুষ দেখছে যে বোমা পড়ছে, এটাই বোধহয় পরিস্থিতি, এইভাবে ছিনিয়ে নিতে হয়, এইভাবে
হর্ন বাজিয়ে বাজিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটা আপনি দেখবেন সামনের দিকে গাড়ি দেখতে পাচ্ছে যে যেতে পারছে না, তারপরেও কিন্তু কন্টিনিউ হর্ন বাজছে। এটা দেখেই তারা অভ্যস্ত। তারা কিন্তু যেহেতু জাপান বা চীন বা আমেরিকায় যেতে পারছে না, সেখানকার পরিস্থিতি সম্পূর্ণভাবে 2-3 বছরের মধ্যে 6 বছরের মধ্যে চীন তাদেরকে পরিবর্তন করে ফেলেছে। সেখানে ব্যাটারি গাড়ি বা সেখানে দূরে দূরে কীভাবে দাঁড়াতে হয়, কোনো প্রাণীকে কীভাবে মারে না বা কোনো পশুকে তারা কীভাবে পালন করে, সেই সবগুলো আমাদের এলাকায় ছেলে মেয়েদেরকে কীভাবে পরিচর্যা করতে হবে সেইগুলো নিয়ে যদি না কথাবার্তা বলেন, তাহলে কিন্তু ভয়ানক একটা দিন আগামী দিনে আসতে চলেছে। সেই জন্য প্রত্যেককে সচেতন করতে হবে, ছোটো থেকে বড় স্কুল কলেজে। যেমন এক সময় ইংলিশ তুলে দিয়েছিল, ইংলিশ তুলে দেওয়ার ফলে পরবর্তী সময় শুধু বলছে যারা ইংলিশে ভালো তাদের কিন্তু চাকরি দেওয়া হবে। পরবর্তী 20 বছর পরে প্রায় দেখা যাবে 20 থেকে 25 বছর পরে আবার ইংলিশ চালু করতে হলে কিন্তু তাদের ছেলেমেয়েরা কিন্তু একবারও ইংলিশ থেকে বঞ্চিত হয়নি। সেই সময় তাদেরকে কিন্তু সেই ইংলিশ মিডিয়ামে পড়েছে বা ভালো কোনো স্কুল কলেজের মধ্যেই তারা পড়েছে, কিন্তু সাধারণ মানুষকে কিন্তু একটা ডুবিয়ে দিয়ে চলে গেল। কে কার কথা বলবে? আপনি যদি ভালো কথা বলেছেন তা আপনার বিপদ এসে যাবে। সেই জন্য সবাইকে ভালো হতে, যেমন বলছি যে জাপান, চীন বা আমাদের আমেরিকা বা ইংল্যান্ডে যারা তাদের ছেলে মেয়েগুলোকে কীভাবে মানুষ করছে বা ভালোগুলোকে নেওয়ার চেষ্টা করতে হবে। তাদের কাছে সামনে যদি তুলে না ধরেন, তাহলে দেখতে ছোট ছোট লাগলেও ভয়ানক দিন 1 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেল। আমরা চোখের সামনে দেখলাম, খুবই খারাপ লাগছে। কিন্তু এরকমই আমাদের হয়তো টিভিতে দেখে দেখে থাকি যে ট্রায়াল দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে। এরকম যদি আগামী দিনে ভয়ানক কিছু হয়, তার জন্য দায়ী কিন্তু আমরাই হয়ে থাকব। আমাদের প্রশাসনকে কেউ হয়তো কখনো দোষ দেবে কি জানি না, কিন্তু এখন থেকে যদি আপনি সতর্ক না হন, সামনের দিক আরও ভয়ঙ্কর হতে পারে। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।